আজকের সেশনটা তাদের জন্য যারা ওয়ার্ল্ডে কনফিডেন্টলি ইসিজি ডায়াগনোসিস করতে চান এবং পরীক্ষার হলে যেন ইসিজি ডায়াগনোসিস মিস না হয় সেটার একটা স্টেপ বাই স্টেপ প্রিপারেশন চান। আজকের সেশনটা তাদের জন্য। শুরুতেই আসি যে ইসিজি নর্মাল একটা ইসিজি কি কি ওয়েভ থাকে। এখানে যদি আমরা দেখি এটা পি ওয়েভ, এটা পি আর ইন্টারভাল, কিউআরএস কমপ্লেক্স, এসটি সেগমেন্ট, স্টি ইন্টারভাল, টি ওয়েভ। আর কিউটি ইন্টারভাল একটা আছে, এটা হচ্ছে বিগিনিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্স অ্যান্ড এন্ড অফ দ্য টি ওয়েভ। এটার মধ্যবর্তী এটাকে বলে কিউটি ইন্টারভাল। যদি আমরা একটা নর্মাল ইসিজি দেখি তাহলে সেটা জাস্ট একটা ওয়েভ দেখা যাচ্ছিল। এখানে আসলে 12 লিড ইসিজির 12টা লিড দেখা যাচ্ছে। আহ, 1 2 3, এই তিনটা হচ্ছে লিম্ব লিড। এভিআর, এভিএল, এভিএফ, এই তিনটা হচ্ছে অগমেন্টেড লিড বলা হয়। ভি 1 থেকে ভি 6 পর্যন্ত এগুলো হচ্ছে চেস্ট লিড। আর এই যে যেটা সবার নিচে আলাদা করে একটা লিড দেওয়া আছে লম্বা করে, এটা হচ্ছে রিদম স্ট্রিপ। সাধারণত এরিথমিয়া ডায়াগনোসিস করা হয় এটার মাধ্যমে। আচ্ছা, ফার্স্ট স্টেপ কি আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা এভিআর এর দিকে তাকাবো। এভিআর যদি পজিটিভ ডিফ্লেকশন থাকে সেটা কিন্তু নর্মাল না, কারণ নর্মালি যেটা থাকে সেটা নেগেটিভ ডিফ্লেকশন থাকে। তাহলে যদি নেগেটিভ থাকে এভিআর, দ্যাট মিনস নর্মাল। আর যদি পজিটিভ থাকে তাহলে দুটা জিনিস হতে পারে, আইদার রিভার্স লিম্বিট অথবা ডেক্সট্রোকার্ডিয়া। রিভার্স লিম্বিট মানে কি? রিভার্স লিম্বিট মানে কোনো কারণে যদি ডান হাতেরটা বাম হাতে চলে গেছে, হ্যাঁ, কিংবা বাম হাতেরটা ডান হাতে চলে আসছে, তাহলে রিভার্স লিম্বিট, সেক্ষেত্রে এভিআর পজিটিভ হবে। আরেকটা পজিটিভ হওয়ার কারণ হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া। তাহলে এই দুটো আমরা কিভাবে আলাদা করতে পারি? আমরা যদি আরেকবার একটু দেখি নর্মাল একটা এভিআর কেমন থাকে, সেটা হচ্ছে এখানে পি ওয়েভেও কিন্তু নেগেটিভ থাকবে, কিউআরএস কমপ্লেক্সও নেগেটিভ, টি ওয়েভও নেগেটিভ। যদি আমরা একটা ইসিজি লিডের মধ্যে এটা দেখি, জাস্ট এরকম দেখতে পাবো যে পি ওয়েভ নেগেটিভ, কিউআরএস কমপ্লেক্স এবং টি সবগুলোই কিন্তু নেগেটিভ। আর যদি এভিআর পজিটিভ মানে নর্মাল একটা যেরকম আমরা অন্যান্য মানে এসিজি পেপারে যেরকম দেখি, যদি এটা পজিটিভ থাকে কিউআরএস কমপ্লেক্স এভিআর, তাহলে এটা হয়তো রিভার্স লিমিট অথবা ডেক্সট্রোকার্ড। এখন কিভাবে আলাদা করবো দুইটা? তাহলে এই যদি ইসিজি পেপারে দেখি, এখানে দেখা যাচ্ছে এভিআর পজিটিভ। তাহলে যদি এভিআর নেগেটিভ থাকে তাহলে এই বিষয়ে আমাদের চিন্তা নেই, আমরা পরবর্তী ধাপে স্টেপ 2 তে চলে যাবো। কিন্তু যদি পজিটিভ থাকে তাহলে আমাদের খুঁজতে হবে যে ওনার ডেক্সট্রোকার্ডিয়া আছে কি মানে নাই, মানে কি না থাকলে রিভার্স লিম্বিট। আর যদি ডেক্সট্রোকার্ডিয়া থাকে তাহলে তো ডেক্সট্রোকার্ডিয়া ডায়াগনোসিস হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা ভি 1 এ দেখাবো। ভি 1 এ কিউআরএস কমপ্লেক্স এটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখবো, এবং ভি 1 থেকে আমরা একদম ভি 6 পর্যন্ত দেখবো। অ্যাকচুয়ালি নর্মাল একটা ইসিজি যেটা হয় যে ভি 1 থেকে ভি 6 এর দিকে যত যেতে থাকবে, ভি 1 2 3 4 5 6, তত কিউআরএস কমপ্লেক্সের যে আর ওয়েভ আছে এই আর ওয়েভ ধীরে ধীরে আহ, বাড়তে থাকবে। এটাকে বলতেছে নর্মাল আর ওয়েভ প্রোগ্রেশন। কিন্তু আমরা যদি এই ইসিজিটা থেকে লক্ষ্য করি তাহলে দেখবো যে ভি 1 এ আর ওয়েভ যতটুকু, ভি 2 তে তার চেয়ে কম, এবং ধীরে ধীরে ভি 6 এ এসে একেবারেই কম। তার মানে এটা কি রিভার্স আর ওয়েভ প্রোগ্রেশন হয়েছে, মানে নর্মাল প্রোগ্রেশন হয়নি। তাহলে যাদের ক্ষেত্রে পজিটিভ এভিআর থাকবে কিন্তু ভি 1 এ আর ওয়েভ ভি 6 থেকে বেশি হবে, লম্বা বেশি পজিটিভ হবে, তাহলে সেটা হচ্ছে রিভার্স আর ওয়েভ প্রোগ্রেশন, দ্যাট মিনস ডেক্সট্রোকার্ডিয়া। তার মানে এই ইসিজিটা যদি আমি বলতে চাই তাহলে এটা একটা ডেক্সট্রোকার্ডিয়ার ইসিজি। আচ্ছা, এবার এই ইসিজিটা দেখি, এটাতেও কিন্তু এভিআর পজিটিভ। তাহলে এভিআর পজিটিভ থাকলে আমাদের দুইটা জায়গায় দেখবো আমরা ভি 1 আর ভি 6। যদি দেখি ভি 1 এ আর ওয়েভ ভি 6 এর চেয়ে বেশি বড়, তাহলে ডেক্সট্রোকার্ডিয়া। আর যদি ছোট হয় মানে নর্মাল যেটা থাকে ভি 1 থেকে ভি 6 এর দিকে, ধীরে ধীরে কিউআরএস কমপ্লেক্স বেশি পজিটিভ হবে। তাহলে যদি এটা নর্মাল থাকে কিন্তু এফআর পজিটিভ, তার মানে এটা রিভার্স লিড হয়েছে, মানে হাতের লিড গুলা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে স্টেপ 1। আমরা স্টেপ 1 এ তাহলে কি দেখছি, আমরা যদি আরেকটু রিভিউ করি, তাহলে স্টেপ 1 যদি নেগেটিভ থাকে তাহলে এভিআর যদি নেগেটিভ থাকে তাহলে সেটা নর্মাল, আর যদি পজিটিভ থাকে তাহলে আইদার ডেক্সট্রোকার্ডিয়া অথবা রিভার্স লিড। স্টেপ 2 তে চলে আসি। স্টেপ 2 হচ্ছে রিদম স্ট্রিপ। রিদম স্ট্রিপ আমরা এখানে রিদম স্ট্রিপ দেখবো আর কি লিড 2 তে দেখবো। লিড 2 তে আমরা সবার আগে যেটা দেখবো সেটা হচ্ছে রিদম, মানে আর আর ইন্টারভাল ঠিক আছে কিনা। আর আর ইন্টারভাল যদি রেগুলার থাকে তাহলে ভালো, আমরা মানে এই 2 নাম্বার লিডে এরপরে আমরা রেট দেখতে চলে যাব। আর যদি ইরেগুলার থাকে তাহলে আমাদের সাসপিশন থাকবে এট্রাল ফিব্রিলেশন কিনা। আমরা যদি দেখি এটা একটা
নর্মাল সাইনাস রিদম, মানে প্রত্যেকটা আর আর ইন্টারভাল নর্মাল আছে, কিন্তু আমরা যদি পরের এই স্লাইডটা দেখি এখানে দেখবো আর আর ইন্টারভাল নর্মাল না, কোথাও বেশি কোথাও কম। এই কোথাও বেশি কোথাও কম যদি থাকে তাহলে সেটা অ্যারিথমিয়া। অ্যারিথমিয়ার মধ্যে এট্রিয়াল ফিব্রিলেশন কখন বলবো? এট্রিয়াল ফিব্রিলেশন বলবো যদি আম, এই পি ওয়েভ যদি অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ পি ওয়েভ ইজ রিপ্লেসড বাই ফিব্রিলেটরি এফ ওয়েভ। এখানে দেখতে পাচ্ছেন যে পি ওয়েভ আসলে কিন্তু সব এখানে নেই, যেটা আছে একটা ওয়েভের মধ্যে দেখা যাচ্ছে ফিব্রিলেটরি একটা ওয়েভ দেখা যাচ্ছে, এটাকে বলে এফ ওয়েভ, ফিব্রিলেটরি এফ ওয়েভ। যদি এরকম থাকে যে আমরা আর আর ইন্টারভাল ইরেগুলার পাচ্ছি, সাথে ফিব্রিলেটরি এফ ওয়েভ আছে, টেকিকার্ডি আছে, দ্যাট মিনস এটা এট্রিয়াল ফিব্রিলেশন। আমরা যদি ইসিজি পেপারে দেখি একটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা এট্রিয়াল ফিব্রিলেশন ইসিজি। কেন? কারণ হচ্ছে এখানে আর আর ইন্টারভাল রেগুলার নাই, আর আর ইন্টারভাল রেগুলার নেই, কোথাও কম কোথাও বেশি। তাহলে এটা একটা অ্যারিথমিয়া। যেহেতু রিদম ঠিক নেই, এটা একটা অ্যারিথমিয়া। এখন আমরা পি ওয়েভ দেখবো। যদি পি ওয়েভ, এখানে দেখতে পাচ্ছি পি ওয়েভ আসলে নাই, এটা রিপ্লেস হয়ে গেছে ফিব্রিলেটরি এফ ওয়েভ দ্বারা। তার মানে এটা একটা এট্রিয়াল ফিব্রিলেশন। আমাদের নেক্সট যে হচ্ছে হার্ট রেট দেখা। তাহলে লিড টু এর দিকে আমরা প্রথমে দেখলাম রিদম, এরপর আমরা রেট দেখব। রেট যদি বেশি থাকে সেটা টেকিকার্ডিয়া, রেট যদি কম থাকে তাহলে সেটা ব্রেডিকার্ডিয়া, আমরা থার্ড ইয়ার থেকে পড়ে এসেছি। টেকিকার্ডিয়া যদি থাকে তাহলে আমরা দেখব পি ওয়েভ আছে কিনা, পি ওয়েভ থাকলে সাইনাস টেকিকার্ডিয়া, পি ওয়েভ থাকলে ব্রেডিকার্ডিয়ার ক্ষেত্রে সাইনাস ব্রেডিকার্ডিয়া, আর যদি না থাকে তাহলে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হতে পারে, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হতে পারে, ব্রেডিকার্ডিয়ার ক্ষেত্রে হার্ট ব্লক থাকতে পারে। তাহলে কিভাবে হার্ট রেট ক্যালকুলেট করবো আমরা ইসিজি দেখে? ইসিজি দেখে হার্ট রেট ক্যালকুলেশনের সূত্র হচ্ছে যে দুইটা আর ওয়েভের মাঝে কতগুলো লার্জ স্কোয়ার আছে, তাহলে সেই নাম্বার দ্বারা আমরা 300 কে ভাগ করব, যেটা আসবে সেটাই আমাদের হার্ট রেট। যদি রেগুলার হয়, মানে আমরা এই জন্য আগে রিদম দেখলাম, রিদম যদি রেগুলার হয় তাহলে সেক্ষেত্রে হার্ট রেট বের করার নিয়ম হচ্ছে আমাদের দুইটা আর ওয়েভের মাঝে যটা লার্জ স্কোয়ার আছে সেই লার্জ স্কোয়ারের নাম্বার দিয়ে আমরা 300 কে ভাগ করব, তাহলে সেটা হার্ট রেট। আর যদি নর্মাল না হয়, যদি দেখা যায় যে অ্যারিথমিয়া আছে কারো, অ্যারিথমিয়া থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে হার্ট রেট ক্যালকুলেট করব? যেমন আগের এই ইসিজিটা যদি দেখি, এখানে কিন্তু অ্যারিথমিয়া আছে, মানে রিদম ঠিক নেই, আর আর ইন্টারভাল ঠিক নেই। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা ইসিজি পেপার থেকে ধরে নিলাম যে আমরা 6 সেকেন্ডের আমরা কতগুলা হার্ট বিট আছে কিংবা কতগুলা আর ওয়েভ আছে এটা যদি বের করতে পারি, তাহলে সেটাকে 10 দ্বারা গুণন করলে কিন্তু আমরা 60 সেকেন্ড, মানে 1 মিনিটের হার্ট রেট পেয়ে যাচ্ছি। তাহলে এই সেকেন্ড কিভাবে ক্যালকুলেট করে এটা যদি একটু শর্টলি বলি, তাহলে একটা স্মল স্কোয়ার মানে 0.04 সেকেন্ড, একটা স্মল স্কোয়ার। তাহলে একটা লার্জ স্কোয়ার মানে 5টা স্মল স্কোয়ারের সমান। তাহলে একটা লার্জ স্কোয়ার মানে হচ্ছে 0.2 সেকেন্ড। তাহলে যদি আমরা বলি যে এক এক সেকেন্ড মানে কি, তাহলে 5টা লার্জ স্কোয়ার হইতে হবে 1 সেকেন্ডের জন্য, যেহেতু একটা লার্জ স্কোয়ার মানে 0.2 সেকেন্ড। তাহলে 1 2 3 4 5, পাঁচটা যদি আমি লার্জ স্কোয়ার হিসাব করি তাহলে এখানে হচ্ছে 1 সেকেন্ড হয়। তাহলে 6 সেকেন্ড মানে কি, 30টা লার্জ স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে শুরু থেকে হিসাব করি 1 2 3, এভাবে যদি 30টা আমরা হিসাব করি, 30টা লার্জ স্কোয়ারের মধ্যে যদি যতগুলো আর ওয়েভ আছে তার মানে হার্ট ততবার বিট করেছে, তার মানে হার্ট রেট হচ্ছে তত। তাহলে আমরা, এটা হচ্ছে মূল কথা, আমরা যদি রুলটা দেখি, রুলটা হচ্ছে নাম্বার অফ কিউআরএস কমপ্লেক্স ইন 6 সেকেন্ডস, মানে 30 লার্জ স্কোয়ারের মাঝে যতগুলো আর ওয়েভ পাবো, কিউআরএস কমপ্লেক্স পাবো, তাকে 10 দ্বারা পূরণ করবো, তাহলে আমরা হার্ট রেট পেয়ে যাব। যদি এটা একটু ক্যালকুলেট করি তাহলে দেখি যে এখানে এটা অর্ধেক থেকে শুরু হয়েছে, তাহলে অর্ধেকটা বাদ রাখলাম, এটা পরে হিসাব করি 1 2 3, এবং এর দিকে অর্ধেক আছে, তাহলে মাঝখানে 3টা আর এই দুইটা মিলে যদি একটা ধরি তাহলে 4টা। দুইটা আরো এর মাঝে 4টা লার্জ স্কোয়ার আছে। একইভাবে যদি পরেরটা দেখি, এখানেও 1 2 3 আর এই দুইটা অর্ধেকটা করে একটা ধরি ধরি তাহলে 4টা। তার মানে 300-কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে 75, তার মানে এখানে হার্ট রেট হচ্ছে 75। যদি এটা দেখি, এটাতে যদি এখান থেকে আমরা 30টা গুণি, 30টা লার্জ স্কোয়ার গুণি, মানে হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত আসে।
আমি অলরেডি হিসাব করে রেখেছি, মানে এটা থেকে যদি হিসাব শুরু করি তাহলে এটা পর্যন্ত, সরি। তাহলে এখানে লার্জ স্কোয়ার আছে 1 2, সরি মানে কিউআরএস কমপ্লেক্স আছে 1 2 3 4 5 6 7 8, তার মানে এখানে হার্ট রেট হচ্ছে 80। আচ্ছা, তাহলে আমরা রিদম স্টেপে যেটা দেখবো আমাদের, যে রিদমটা কেমন, মানে আর আর ইন্টারভালটা কেমন, রেগুলার আর ইরেগুলার। এরপর আমরা রেট দেখলাম, টেকিকার্ডিয়া আর ব্রেডিকার্ডিয়া আছে কিনা। এরপর আমরা পি ওয়েভ দেখবো। পি ওয়েভ যেটা এর আগে আমরা ইরেগুলার আর আর ইন্টারভাল যেটা পেয়েছিলাম এট্রিয়াল ফিব্রিলেশন, সেখানে আমরা দেখেছিলাম যে পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে এবং সেটা রিপ্লেস বাই ফিব্রিলেটরি এফ ওয়েভ। তাহলে একইভাবে যদি পি ওয়েভ প্রেজেন্ট থাকে তাহলে আমরা বলেছি যে সাইনাস রিদম মানে টেকিকার্ডিয়ার ক্ষেত্রে। আচ্ছা, পি ওয়েভ তাহলে একটা হচ্ছে অ্যাবসেন্ট হতে পারে, একটা হচ্ছে অন্য শেপের হয়ে যেতে পারে পি ওয়েভটা। যদি অ্যাবসেন্ট থাকে তার মানে এই কার্ডিয়াক রিদমটা, এই কিউআরএস কমপ্লেক্সটা এসএ নোড থেকে তৈরি হয়নি, এসএ নোডের আদার দেন এসএ নোড থেকে এটা তৈরি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কি কি হতে পারে, একটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হতে পারে, অথবা জাংশনাল। আর যদি শেপ চেঞ্জ হয় সেটা কেমন হতে পারে, সটুথ অ্যাপিয়ারেন্স হতে পারে কমনলি। তাহলে সেটা হচ্ছে এট্রিয়াল ফ্লাটারে পাওয়া যায়। পি ওয়েভ মানে কি, এটা এখান থেকে এটা পি ওয়েভ। তাহলে এই পি ওয়েভ যদি অ্যাবসেন্ট থাকে সেটা এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হতে পারে, সটুথে এট্রিয়াল ফ্লাটার হতে পারে। আচ্ছা, যদি আমরা এই ইসিজিটার দেখি তাহলে এটা নর্মাল সাইনাস রিদম দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে পি ওয়েভ, সরি, পি ওয়েভটা এখানে কিন্তু অনেকগুলা ফ্লাটার, মানে একদম সটুথ করাতের দাঁতের মতো লাগছে, তাহলে এটা ট্রেল ফ্লাটার। আর যদি এখানে আসে, এখানে কিন্তু এই যে এটা রিপ্লেস হয়ে গেছে, পি ওয়েভ রিপ্লেস বাই ফিব্রিলেটরি এফ ওয়েভ, তাহলে এটা হচ্ছে ট্রেল ফিব্রিলেশনে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এরপর আমরা পি ওয়েভ দেখলাম। এখন পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে কোথায়, অ্যাবসেন্ট আমি এর আগে এট্রিয়াল ফিব্রিলেশন ইসিজি দেখিয়েছি, এবার একটু ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ইসিজি দেখাই। যে এখানে এই যে এটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, এটা কিউআরএস কমপ্লেক্স, কিন্তু এখানে কি আমি কোনো পিওএ পাচ্ছি, পাচ্ছি না। কিউআরএস কমপ্লেক্স শেষ হচ্ছে, আবার একটা কিউআরএস কমপ্লেক্স শুরু হচ্ছে, আবার একটা কিউআরএস কমপ্লেক্স শুরু হচ্ছে, তার মানে এখানে আমি পিওএ অ্যাবসেন্ট পাচ্ছি। তাহলে একটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়াতে একটা ক্রাইটেরিয়া হচ্ছে পিওএ অ্যাবসেন্ট থাকে, যেহেতু এটা ভেন্ট্রিকল থেকে তৈরি হচ্ছে, এসএনওড থেকে তৈরি হচ্ছে না, এট্রিয়াম থেকে তৈরি হচ্ছে না। সেকেন্ড, এটার একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে এখানে কিউআরএস যে কমপ্লেক্সটা আছে, এই কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হবে, ওয়াইড কিউআরএস কমপ্লেক্স, ওয়াইড কিউআরএস কমপ্লেক্স, এখানে দেখে দেখে বোঝা যায় যে এটা ওয়াইড। তাহলে কতটুকুর বেশি হলে আমরা ওয়াইড বলবো, যদি 3 স্মল স্কোয়ারের বেশি হয় তাহলে আমরা ওয়াইড বলবো। যে এখানে 1 2 3, এই 3টা স্মল স্কোয়ারের যদি বেশি হয় তাহলে আমরা ওয়াইড বলছি। তাহলে আমরা যদি একটা ইসিজি পেপারে দেখি একটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া তাহলে কেমন পাচ্ছি, এখানে যদি দেখি তাহলে এখানে আমরা এটা হচ্ছে রিদম স্ট্রিপ, আমরা এখন কিন্তু রিদম স্ট্রিপ নিয়ে কথা বলছি। তাহলে রিদম স্ট্রিপে যদি দেখি যে এখানে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স দেখতে পাচ্ছি এবং পি ওয়েভ অ্যাবসেন্ট পাচ্ছি এখানে, তাহলে এটা একটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হওয়ার সম্ভাবনা আছে, ওয়াইড কিউআরএস কমপ্লেক্স প্লাস পি ওয়েভ অ্যাবসেন্ট। আচ্ছা, এরপর আমরা কি দেখবো, আমরা পি আর ইন্টারভাল দেখবো। পি আর ইন্টারভাল প্রলং হইতে পারে, শর্ট হইতে পারে। তাহলে নর্মাল পি আর ইন্টারভাল কতটুকু, এটা হচ্ছে পি আর ইন্টারভাল, এখান থেকে পি ওয়েভ এর শুরু থেকে কিউআরএস কমপ্লেক্সের শুরু পর্যন্ত এটা হচ্ছে পি আর ইন্টারভাল। তাহলে এই পি আর ইন্টারভাল নর্মাল কতটুকু, নর্মাল হচ্ছে 3 স্মল স্কোয়ার থেকে 5 স্মল স্কোয়ার, মানে 5 স্মল স্কোয়ার মানে 1 লার্জ স্কোয়ারের সমান। তাহলে যদি 1 লার্জ স্কোয়ারের চেয়েও বেশি হয় পি আর ইন্টারভাল, তাহলে সেটাকে আমরা প্রলং বলবো। কোথায় পাওয়া যায়, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, মানে হার্ট ব্লকে পাওয়া যায়। আর যে শর্ট হয় পি আর ইন্টারভাল, দেখা গেলো 3 ঘরের চেয়ে কম, এখান থেকে এটার দূরত্ব 3 ঘরের চেয়ে কম, তাহলে সেটা একটা কমন কারণ হচ্ছে ডব্লিউপি সিনড্রোম। আরো আছে, এটা একটা কমন। যেহেতু আজকে কমন গুলো নিয়েই কথা বলবো, আমরা যদি এখানে তাকাই তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা 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 হচ্ছে পি ওয়েভ। তাহলে পি ওয়েভের শুরু থেকে কিউআরএস কমপ্লেক্সের শুরু পর্যন্ত আমরা এখানে প্রায় দেখছি প্রায় 2টা লার্জ স্কোয়ারের কাছাকাছি, তার মানে এটা প্রলং পিআর, এটা তার মানে এটা একটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের ইসিজি। আচ্ছা, হার্ট ব্লকে আর কি কি ভাবে এই পিআর ইন্টারভাল আর কি কি ভাবে চেঞ্জ হতে পারে সেটা একটু বলি। যেমন যদি এটা দেখি যে এখানে এখানে একটা পি, এটা শুরু হয়েছে, এখানে কিউআরএস কমপ্লেক্স। এরপরটা যদি দেখি এখানে শুরু হয়েছে, তারপর একটা কিউআরএস কমপ্লেক্স, এরপরটা এখানে শুরু হয়েছে, তারপরে অনেক দূরে একটা কিউআরএস কমপ্লেক্স।
তাহলে আমরা এর আগে দেখেছিলাম যে প্রলং পিআর, প্রলং পিআর, তাহলে এখানে কিন্তু প্রলং না, এখানে অলমোস্ট নর্মাল মনে হচ্ছে যে ওয়ান লার্জ স্কোয়ার ছোট, পরেরটা কিন্তু একটু বড় হচ্ছে, তারপর এটা আরো বড় হচ্ছে। তাহলে প্রোগ্রেসিভ প্রলongation যদি হয় তাহলে এটা একটা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, মানে পিআর ইন্টারভাল প্রলং হচ্ছে এবং প্রোগ্রেসিভলি বাড়ছে। তারপর এক সময় দেখা হলো যে এখানে পি আছে কিন্তু এখানে কোনো কিউআরএস কমপ্লেক্স নেই, আরেকটা পি শুরু হয়েছে, আবার কিউআরএস কমপ্লেক্স দিয়ে ধীরে ধীরে প্রলং হচ্ছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের আরো কয়েকটা আহ ধরন আছে, মোভিটস টাইপ 1, মোভিটস টাইপ 2। আমি সেগুলো আজকে আলোচনা করছি না, যেটা আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই স্লাইড গুলাই আলোচনা, সেই এসিজি গুলাই আলোচনা করব। আচ্ছা, এবার যদি আরেকটা দেখেন, যেহেতু হার্ট ব্লক নিয়েই কথা বলছি, তাহলে আরেকটা যদি দেখি, এখানে এই যে ইসিজি পেপারটা দেখতে পাচ্ছেন, এখানে এটা একটা পি, এটা একটা পি, এটা একটা পি, এটা পি, পি, তারপরে পি দেখেন এখানে যে পি গুলা একটার পর একটা আসছে, এটা কিন্তু নর্মাল ইন্টারভালই আছে। আবার যদি কিউআরএস কমপ্লেক্স গুলা দেখি, এটা একটা কিউআরএস কমপ্লেক্স, এটা একটা কিউআরএস কমপ্লেক্স, এটা একটা কিউআরএস কমপ্লেক্স, মানে এদের কিন্তু নিজস্ব রিদম যেটা এটা ঠিক আছে। মানে পি পি একটা নির্দিষ্ট সময় পর পর পি আসতেছে, পি এর রিদম পি এর মতো করে ঠিক আছে, আর এর রিদম আর এর মতো করে করে ঠিক আছে, কিন্তু যে একটা পি এর সাথে আর এর কোনো সম্পর্ক নাই। মানে এট্রিয়াম পি ওয়েভ তো তৈরি হচ্ছে এট্রিয়াম থেকে, আর কিউআরএস কমপ্লেক্স হচ্ছে ভেন্ট্রিকল থেকে, মানে এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের মধ্যে কোনো সম্পর্ক নাই। এটাকে বলে এট্রিয়াম ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন। যদি এরকম কমপ্লিট ডিসোসিয়েশন পাওয়া যায় এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের মধ্যে, তাহলে সেটা হার্ট ডিগ্রি, থার্ড থার্ড ডিগ্রি অ্যাভি ব্লক। এখানে ব্রেডিকার্ডিয়া হয়, ভেন্ট্রিকুলার ব্রেডিকার্ডিয়া। দেখেন এখানে হার্ট রেট যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে 1 2 3 4 5 6 7 8, আটেরও বেশি, 8টা লার্জ স্কোয়ার আছে। তার মানে এখানে হার্ট রেট প্রায় 36 এর মতো। মানে এখানে কিন্তু ব্রেডিকার্ডিয়া থাকে। তাহলে থার্ড ডিগ্রি হার্ট ব্লকে কি থাকে, যে পি PP interval is regular, RR interval is also regular, but there is complete dissociation between PR, মানে atrial and ventricular complex, complete dissociation। আর কি ব্র্যাডিকার্ডিয়া থাকে। তাহলে আমাদের হার্ট ব্লক মোটামুটি আমরা কিন্তু রিদম স্ট্রিপ থেকে এগুলো পড়ছি। তাহলে হার্ট ব্লকও কিন্তু আমাদের ডায়াগনোসিস এখান থেকে করা পসিবল। আমরা যদি এই ইসিজিটা দেখি, এটাতে আমরা দেখবো যে এখানে PP ইন্টারভাল নর্মাল, কিউআরএস কমপ্লেক্স অলমোস্ট নর্মাল, কিন্তু যে কমপ্লিট ডিসোসিয়েশন হয়ে গেছে, যে এখানে একটা পি, তাহলে পিটা তো কিউআরএস কমপ্লেক্সের সাথে থাকার কথা ছিল কিন্তু নাই, তার মানে কমপ্লিট ডিসোসিয়েশন হয়ে গেছে। তাহলে এটা একটা থার্ড ডিগ্রি অ্যাভি ব্লকের একটা ইসিজি। আচ্ছা, এবার আসি যে পিআর ইন্টারভাল শর্ট কখন বলবো। পিআর ইন্টারভাল নর্মালি, পিআর ইন্টারভাল আমরা যেটা দেখেছি যে 5 ঘর বা 1 লার্জ স্কোয়ারের যদি 3 থেকে 5 স্মল স্কোয়ারের সমান একটা পিআর ইন্টারভাল। তাহলে যদি 3 স্মল স্কোয়ারের যদি কম হয় তাহলে সেটাকে বলতেছি শর্ট পিআর ইন্টারভাল। তাহলে শর্ট যদি পিআর ইন্টারভাল হয় তাহলে সেটার একটা ডায়াগনোসিস হচ্ছে ডব্লিউপি সিনড্রোম। আমি আসলে এই এসিজিটা, এই ওয়েভটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি শর্ট পিআর ইন্টারভালের জন্য না, আমি পরবর্তী এসিজিতে দেখিয়ে দিব। এটা যে কারণে দেখিয়েছি সেটা হচ্ছে এখানে একটা ডেল্টা ওয়েভ আছে। মানে ডব্লিউপিডব্লিউ সিনড্রোম যদি ডায়াগনোসিস করতে চাই তাহলে একটা হচ্ছে শর্ট পিআর ইন্টারভাল তো বটেই, কিন্তু এটা যদি মূল ফিচার বলি তাহলে এখানে একটা ডেল্টা ওয়েভ পাওয়া যায়। ডেল্টা ওয়েভটা কি, আমি যদি এই এটার দিকে তাকাই, এটা যেমন স্ট্রেইট, একইভাবে যদি এটার দিকে দেখি এটা কিন্তু স্ট্রেইট না, জাস্ট এই নিচের দিকে একটু ঢালু হয়ে আছে। এই যে ঢালু হয়ে আছে এটাকে বলে ডেল্টা ওয়েভ। তাহলে ডব্লিউপিডব্লিউ সিনড্রোমে এরকমটা ডেল্টা ওয়েভ পাওয়া যাবে। আমরা যদি এই সিজিটা একটু লক্ষ্য করি, আমরা রিদম স্ট্রিপ দেখছি 2 নম্বর, এই সিজিটাতেও দেখবো যে এখানে একটা ডেল্টা ওয়েভ কিন্তু আছে, এবং পি আর ইন্টারভাল কিন্তু এখানে শর্ট। পি, এই যে এটা যদি পি হয় এটা ইনিশিয়েশন আর, এটা কিন্তু শর্ট, 3 স্মল স্কোয়ারের চেয়েও কম। তাহলে শর্ট পি আর ইন্টারভাল প্লাসে ডেল্টা ওয়েভ পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে ডব্লিউপিডব্লিউ সিনড্রোম। ডব্লিউপিডব্লিউ সিনড্রোমে আরো একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স পাওয়া যায়। আচ্ছা, সেটা পরে বলবো। এবার আসি যে কিউআরএস কমপ্লেক্স দিয়ে,
আমরা তাহলে কি কি দেখলাম? একটা রিদম স্ট্রিপে 2 নম্বর স্ট্রিপে সবার আগে আমরা রিদম দেখেছি, মানে আর ইন্টারভাল দেখেছি, তারপর রেট ক্যালকুলেট করেছি, তারপর পি ওয়েভটা দেখেছি, প্রেজেন্ট ওর অ্যাবসেন্ট, তারপর পি আর ইন্টারভাল দেখলাম, প্রলং ও শর্ট। এরপর আমরা কিউআরএস কমপ্লেক্স দেখবো। তাহলে কিউআরএস কমপ্লেক্স কি হইতে পারে? ওয়াইড হইতে পারে। কিউআরএস কমপ্লেক্স ন্যারো হইতে পারে। তাহলে কিউআরএস কমপ্লেক্স ওয়াইড মানে কি? কিউআরএস কমপ্লেক্স নর্মালি হচ্ছে 3 স্মল স্কোয়ার। তাহলে যদি 3 স্মল স্কোয়ারের চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে ওয়াইড। ন্যারো কখন বলবো? ন্যারো হচ্ছে 2 স্মল স্কোয়ার, মানে 0.1 সেকেন্ডের চেয়ে যদি কম হয়, 2 স্মল স্কোয়ারের কম আমরা মানে জেনারেলি মনে রাখবো। যদি এর চেয়ে ছোট হয় কিউআরএস কমপ্লেক্স তাহলে সেটা হচ্ছে ন্যারো কমপ্লেক্স। তাহলে যদি আমরা সাধারণত এই কিউআরএস কমপ্লেক্স কখন দেখি, মানে এটা কখন সিগনিফিকেন্ট হয়? যখন আমরা রেট ক্যালকুলেট করতে চাই, যদি টেকিকার্ডিয়া পাই এবং সেই টেকিকার্ডিয়া যদি হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়া ও ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া, এটা দেখার জন্য আমরা কিউআরএস কমপ্লেক্স দেখি। তাহলে যদি হোয়াইট কমপ্লেক্স পাই তাহলে একটা কমন কারণ হচ্ছে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। আর একটা সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার সাথে যদি লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক থাকে তাহলে সেখানে কিন্তু হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়া হয়। আর একটা ডব্লিউপি লবডের সিনড্রোম একটু আগে আমি দেখিয়ে দিলাম। আর যদি ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া পাওয়া যায় তাহলে সেটা সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে লেফট বার্নার ব্রাঞ্চ ব্লককে এটা আমি পরে দেখিয়ে দিব। আচ্ছা, এবার আসি যে এটা হচ্ছে একটা কিউআরএস কমপ্লেক্স। এটা কিউআরএস কমপ্লেক্সের শুরু, এটা কিউ আর এস। তাহলে এটা হচ্ছে একটা কিউআরএস কমপ্লেক্স। এখানে যদি দেখি তাহলে এটা হচ্ছে একটা হোয়াইট কমপ্লেক্স দেখা যাচ্ছে। কেন হোয়াইট কমপ্লেক্স বলবো? কারণ হচ্ছে এটা 3 স্মল স্কোয়ারের চেয়ে বড়। যে এখান থেকে যে শুরু করি 1 2 3, এখানে এসে শেষ, তারা 3 এর চেয়ে বেশি, তার মানে এটা একটা হোয়াইট কমপ্লেক্স। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিউআরএস কমপ্লেক্স হোয়াইট একদম 1 লার্জ স্কোয়ারের চেয়েও বেশি। তাহলে হোয়াইট কমপ্লেক্স দেখতে পাচ্ছি। এর আগে আমি একটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার ইসিজি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা রিদম স্ট্রিপে আমি দেখিয়ে দিয়েছিলাম। যাই হোক, তাহলে এখানে হোয়াইট কমপ্লেক্স পাচ্ছি। এবার আসি ন্যারো কমপ্লেক্স। ন্যারো কমপ্লেক্স মানে 2 স্মল স্কোয়ারের চেয়ে ছোট হয়। আমরা যদি এখানে দেখি যে কিউআরএস কমপ্লেক্সটা একেবারেই ন্যারো হয়ে আছে, তার মানে এটা একটা ন্যারো কমপ্লেক্স। আর যদি এখানে টেকিকার্ডিয়া থাকে, যেমন যদি এটা দেখি যে এটা আহ, দুটো আর ওয়েভের মাঝে কিন্তু লার্জ স্কোয়ার দুইটারও কম আছে, তার মানে এখানে টেকিকার্ডিয়া আছে। টেকিকার্ডিয়া মানে হার্ট রেট প্রায় 150-এর চেয়ে বেশি, 160-র কাছাকাছি হবে। তার মানে এখানে টেকিকার্ডিয়া আছে, প্লাস যেহেতু ন্যারো কমপ্লেক্স, তার মানে ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া, তার মানে এটা ডায়াগনোসিস সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। আমরা যদি এই ইসিজিটা দেখি তাহলে এখানে আরো ক্লিয়ার হয়ে যাব যে এটা রিদম স্ট্রিপ মানে 2। যদিও এখানে রিদম স্ট্রিপটা দেওয়া নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক একটা কিউআরএস কমপ্লেক্স কিন্তু 1 স্মল স্কোয়ারের সমান প্রায়। তার মানে এটা একটা ন্যারো কমপ্লেক্স। প্লাস এখানে টেকিকার্ডিয়া কেন? এইখানে প্রায় হার্ট রেট 300, যে একটা লার্জ স্কোয়ার, দুইটা আরএর মাঝে মাত্র একটা লার্জ স্কোয়ার আছে। তার মানে এখানে 300 ভাগ 1, মানে এখানে হার্ট রেট 30 না 300। তার মানে এখানে একটা টেকিকার্ডিয়া হচ্ছে, এবং ন্যারো ন্যারো কমপ্লেক্স যেহেতু হচ্ছে তার মানে এটা একটা সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। তাহলে আমরা কিন্তু অনেকগুলো ডায়াগনোসিস দেখে ফেললাম, যেগুলোর জন্য কিন্তু আমার পুরা ইসিজি তাকাতে হয়নি এখন পর্যন্ত। যাই হোক, যেহেতু আমি এক্সাম ফোকাসড আলোচনা করছি, পুরো ইসিজিতে তাকাতে হবে কি হবে না এটা পরবর্তীতে যখন আমরা আরো অ্যাডভান্স স্টেজে শিখবো তখন সেটা শিখবো। কিন্তু এখন আমরা এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করব। এবার আসি কিউটি ইন্টারভাল দেখবো। তাহলে আমরা 2 নাম্বার লিডে বা রিদম লিডে যে জিনিসগুলো দেখেছিলাম এর আগে, একটা হচ্ছে রিদম, রেট, পি ওয়েভ, পি আর ইন্টারভাল, কিউআরএস কমপ্লেক্স। এখন আমরা আছি কিউটি ইন্টারভাল। তাহলে কিউটি ইন্টারভাল আমরা দেখিয়েছিলাম এর আগেও যে কিউটি ইন্টারভাল হচ্ছে ইনিসিয়েশন অফ কিউআরএস কমপ্লেক্স প্লাস এন্ড অফ টি। এই মধ্যবর্তী দূরত্ব এটাকে বলতেছে কিউটি ইন্টারভাল। তাই এই কিউটি ইন্টারভাল যদি এখানে কিন্তু মেল এবং ফিমেলে একটু কম বেশি আছে, ইনিসিয়েশন অফ কিউআরএস কমপ্লেক্স এবং এন্ড অফ টি, এই ইন্টারভ্যালটা বাড়ছে কিনা, যদি বাড়ে তাহলে এটাকে বলে লং কিউটি সিনড্রোম। এখানে যদি দেখি, হ্যাঁ এইখানে আহ, এটা রিদম স্ট্রিপে এটা যদি কিউআরএস কমপ্লেক্সের এটা শুরু এবং এইখানে এসে শেষ হচ্ছে, তার মানে এখানে প্রায় কয়টা 3টা লার্জ স্কোয়ার পার হয়ে গিয়েছে। তাহলে এটা একটা লং কিউটি সিনড্রোম এর ইসিজি। আচ্ছা, এবার আসি স্টেপ 3। স্টেপ 3-তে আমরা দেখবো অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা।
অ্যাক্সিস ডেভিয়েশন দেখার জন্য আমরা যেটা দেখবো যে এখানে এটা 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 যেটা দেখতে পাচ্ছি যে এটা একটা কিউআরএস কমপ্লেক্সটাই কিন্তু নেগেটিভের দিকেই বেশি আছে, তার মানে এটা নেগেটিভ ডিফ্লেকশন। এটা পজিটিভের দিকে আছে, এটা পজিটিভ ডিফ্লেকশন। থ্রিতে যদি দেখি এটা পজিটিভ, এটা এভাবে পজিটিভ। অ্যাকচুয়ালি আমরা এটার অনেকগুলা পদ্ধতি আছে অ্যাক্সিস ডেভিয়েশনে দেখার জন্য, আমরা শুধু দুইটা দিকে তাকাবো। একটা হচ্ছে 1 নাম্বার লিড আর একটা হচ্ছে এভিএফ। যদি 1 নাম্বার লিডে পজিটিভ থাকে এবং এভিএফ এ পজিটিভ থাকে, তার মানে এটা নর্মাল, নর্মাল অ্যাক্সিস। কিন্তু যদি দেখা যায় যে 1 নাম্বার লিড নিচের দিকে চলে এসেছে, মানে আমি মনে রাখার জন্য কিন্তু এটা দেখাচ্ছি আপনাদেরকে, 1 নাম্বার লিডে যদি নেগেটিভ থাকে এবং এভিএফ এ যদি পজিটিভ থাকে, তার মানে এই দুটা কাছাকাছি আসলো। তার মানে এই দুটা যদি কাছাকাছি আসে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন বুঝাবো, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। আর যদি এমন হয় যে এটা পজিটিভ এবং এটা নেগেটিভ, তার মানে এই দুটা দূরে চলে যাচ্ছে, তাই না? মানে লিভিং, লিভিং, একটা উপরের দিকে একটা নিচের দিকে। লিভিং যদি হয় তাহলে হচ্ছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, যে এখানে ওয়ানে পজিটিভ, এখানে নেগেটিভ, তার মানে দুটা লিভিং, দুটা দুদিকে যাচ্ছে, তার মানে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে এটাতে। আমরা যদি এখানে দেখি, এখানে ওয়ানে এটা কিউআরএস কমপ্লেক্স নেগেটিভ, এফএফ এর ক্ষেত্রে এখানেও কিউআরএস কমপ্লেক্স কিন্তু নেগেটিভ। তাহলে দুইটাই যদি নেগেটিভ থাকে, এটাকে বলে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। আচ্ছা, এখানে একটু দেখি, যদি ওয়ানে পজিটিভ, এভিএফ পজিটিভ নর্মাল। যদি ওয়ানে পজিটিভ মানে ওয়ান উপরের দিকে এবং এভিএফ নেগেটিভ মানে এটা নিচের দিকে, তার মানে এটা লিভিং, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। যদি টুতেও নেগেটিভ থাকে, সরি, টুতে যদি পজিটিভ থাকে তাহলে সেটা প্যাথোলজিক্যাল, আর টুতে যদি নেগেটিভ থাকে সেটা ফিজিওলজিক্যাল। আর ওয়ানে যদি নেগেটিভ থাকে এবং এভিএফ এ যদি পজিটিভ থাকে, মানে একটা ওয়ানে নেগেটিভ, এভিএফ এ পজিটিভ, তার মানে এটা কাছাকাছি আসতেছে, রাইট, তার মানে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। আর যদি দুইটাই নেগেটিভ থাকে তাহলে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। অ্যাক্সিস ডেভিয়েশন নিয়ে যদিও আমি আসলে থিওরিটিক্যাল কথা বলতে চাইনি, এখানে কিছু আছে, এটা চাইলে স্ক্রিনশট নিয়ে পরে দেখতে পারেন। এখানে যেটা বোঝাতে চেয়েছি যে নর্মাল অ্যাক্সিস এর ইম্পর্টেন্সটা যদি বলি, তাহলে নর্মাল অ্যাক্সিস নর্মাল, যদি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকে, কেন আমরা দেখবো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি নির্দেশ করে। আর রাইট অ্যাক্সিস ডেভিয়েশন মানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি সাধারণত এটার সাথে ফ্যাসিকুলার যদি ব্লক চিন্তা করি, তাহলে হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ভেসিকুলার ব্লক, এবং রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের লেফট পোস্টেরিয়র ভেসিকুলার ব্লক। এগুলো সাধারণত অ্যাসোসিয়েশন থাকে। আমরা যখন এগুলো খুঁজতে যাব তখন আসলে আমরা অ্যাক্সিস ডেভিয়েশনটা খুঁজবো। তো আমরা আপাতত অ্যাক্সিস ডেভিয়েশন আছে কি নাই এটাই আমরা স্টেপ 3 তে দেখবো। এবারে সেই স্টেপ 4। স্টেপ 4 এ এখন আমরা চেস্ট লিড গুলো দেখা শুরু করব। চেস্ট লিডের ক্ষেত্রে আমরা মূলত দুইটা জায়গায় বেশি ফোকাস করি, একটা হচ্ছে ভি1 আর একটা ভি5 ভি6। যদি যদি এস এর এস ভি1 এ এস এর হাইট এবং ভি5 আর ভি6 এ আর এর হাইট 36 অর মোর হয়, তাহলে সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি নির্দেশ করে। অ্যাসোসিয়েশন কি থাকে, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন অথবা এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন উইথ স্ট্রেন প্যাটার্ন আমরা পেতে পারি। স্ট্রেন প্যাটার্ন কখন বলতেছে, যখন টি ইনভার্সন থাকবে। টি ইনভার্সন কি নির্দেশ করে, ইস্কেমিয়া নির্দেশ করে। ইস্কেমিয়া থাকা মানে স্ট্রেন প্যাটার্ন। মানে আমি আবার যদি বলি যে এখানে একটা লেফট ভেন্ট্রিকুলার, আমরা ভি1 থেকে ভি6 এ যেগুলো দেখবো তার মধ্যে একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা, এটা ডায়াগনোসিস করবো। তাহলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য আমরা কাউন্ট করব, যেমন এখান থেকে যদি দেখি এটা আইসোলেটেড লাইন, আইসোলেটেড লাইন থেকে 1 2 3 4 5 6, প্রায় 6টা লার্জ স্কোয়ার কিন্তু আর ওয়েভ 6টা লার্জ স্কোয়ার পার হয়ে গেছে। তাহলে এই 6টা লার্জ স্কোয়ার মানে হচ্ছে 5 6 30। 30 মানে এখন এই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির দুইটা ক্রাইটেরিয়া আমরা মনে রাখবো আপাতত। একটা হচ্ছে যদি আর ভি5 অথবা ভি6 এ আর এর হাইট 26 অর মোর হয়, তাহলে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটাতে এই এসিজিটাতে কিন্তু একটা দিয়ে বোঝা যাচ্ছে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। কিন্তু যদি দেখা যেত এটা আসলে এতদূর যায়নি, তখন আমরা এস সহ কাউন্ট করে দেখবো, এস ভি1 এ এস দেখবো এবং ভি5 আর ভি6 এ আর দেখবো। একটু আমরা এটাতে একটু দেখি। এখানে যদি দেখি ভি1 এ এখানে আর হচ্ছে টু, প্রায় 3টা লার্জ, হ্যাঁ লার্জ স্কোয়ার 3টা, একটা স্মল স্কোয়ার কম, তার মানে এখানে 14। এস এর হাইট 14, এখানে ভি1 হচ্ছে 14।
এবং ভি6 এ যদি ভি6 এর চেয়ে কিন্তু আমরা ভি5 এ বেশি বড় পাচ্ছি, তার মানে ভি5টা ক্যালকুলেট করব। ভি5 এ যদি দেখি তাহলে আমি যদি এটা পরে হিসাব করি, 1 2 3 4টা লার্জ স্কোয়ার, মানে 4 5 20, 20 আর এখানে 21 22 23, তাহলে এদিকে 23 এদিকে 14, তাহলে আহ 23 আর 14 হচ্ছে 37, 37 মানে হচ্ছে 36 অর মোর হয়ে গেল। তার মানে এই ইসিজিটাও কিন্তু এখানে নির্দেশ করতেছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আমরা যদি এই ইসিজিতে আরেকটা জিনিস দেখি, আমরা কিন্তু ভি1 ভি2 ভি3 তে টি ইনভার্সন নাই, কিন্তু ভি4 ভি5 ভি6 এ দেখতে পাচ্ছি টি ইনভার্সন আছে। টি ইনভার্সন নির্দেশ করে ইসকেমিয়া, এবং টি ইনভার্সন একই সাথে এটা যখন একটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাথে টি ইনভার্সন থাকবে, তখন এটাকে বলবো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন প্যাটার্ন। কেন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়? সাধারণত হাইপারটেনশনের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। এখন আমরা বলেছিলাম যে অ্যাসোসিয়েশন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে, একটা বলেছিলাম যে টি ইনভার্সন থাকতে পারে, আরেকটা অ্যাসোসিয়েশন থাকতে পারে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির সাথে লেফট অ্যাক্সিস ডেফিয়েশন থাকতে পারে। মানে আমরা একটু আগে যে অ্যাক্সিস দেখলাম, তাহলে সেই অ্যাক্সিস দেখার মতো করে এখানে আমরা অ্যাক্সিসটা দেখে নিব। কিভাবে দেখব? এখানে যদি দেখি এটা 1, তাহলে 1 এ পজিটিভ কিউআরএস কমপ্লেক্স পজিটিভ, এবং এভিএফ এ নেগেটিভ, তার মানে এটা লিভিং, দুটো দুই দিকে নিচের দিকে চলে গেছে, তার মানে এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। কেন লিভিং বলতেছি? লেফট ফর এল ফর লেফট, এল ফর লিভিং, এই জন্য মনে রাখার জন্য। ঠিক আছে, তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে এখানে। ক্রাইটেরিয়া লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ক্রাইটেরিয়া ফিল আপ করছে, তার মানে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন প্যাটার্ন। আমরা আরো নিশ্চিত হলাম লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের মাধ্যমে। এরপর আমরা দেখবো যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কিভাবে বুঝবো? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বুঝবো যদি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন থাকে। এখানে আসলে ডিগ্রি দিয়ে যেটা বোঝাচ্ছে, এটা বোঝাতে গেলে এক্সাম ওরিয়েন্টেড আর আলোচনা থাকে না, এই জন্য আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আমি আপাতত রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন মানে ওয়ান লিমলিড ওয়ানে নেগেটিভ এবং এভিএফ এ পজিটিভ হবে, দুইটা কাছাকাছি আসবে, রাইট আসবে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। আর ওয়েভ ইন ভি1 ইজ গ্রেটার দেন এস ওয়েভ। তাহলে এস, এই ভি1 এ আমরা সাধারণত দেখি যে কিউআরএস কমপ্লেক্স যেটা থাকে, এটা কিন্তু এসটা ডিপ এস থাকে দেন আর। কিন্তু যদি এমন পাই যে আরটাই বড়, এসটা ছোট, তাহলে সেটা একটা নির্দেশ করে যে দেয়ার মে বি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর যদি আমরা ভি5 ভি6 এর দিকে দেখি, তাহলে এখানে দেখবো যে ডিপ এস ইন ভি5 ভি6। সাধারণত ভি5 ভি6 এ কিন্তু এস ডিপ হয় না, এসটা সামান্য একটু থাকে, এখানে কিন্তু আমরা ডিপ পাচ্ছি। তাহলে যদি এইটা কিন্তু তিনটা ক্রাইটেরিয়াকেই ফুলফিল করছে, তাহলে একটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, একটা হচ্ছে আর ভি1 এ আর ওয়েভ ইজ গ্রেটার দেন এস, আর ভি5 ভি6 এ ডিপ এস আছে, তাহলে এটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি একটা ইসিজি। আমরা কিভাবে এগুলো তাহলে দেখছি, কিভাবে আমরা যে এতগুলা পড়লাম আমরা, আচ্ছা রিভিউ করব আর একটু প্রোগ্রেস আমরা সামনের দিকে আগাই। এখন আসি যে বান্ডল ব্রাঞ্চ ব্লক, ইসিজি তে কিভাবে বান্ডল ব্রাঞ্চ ব্লক বুঝবো। তাহলে আমরা এখানে দুটো সূত্র মনে রাখবো, একটা হচ্ছে ম্যারো, একটা হচ্ছে উইলিয়াম। আমরা যদি উইলিয়ামটাই মনে রাখি, যে উইলিয়ামের মাঝে দুটো এল আছে, তার মানে এটা এল বি বি বি, লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লকের জন্য আমাদের এই সূত্র উইলিয়াম। আর 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 বিবি যেহেতু আমরা ম্যারো দিয়ে মনে রাখতে চাই, মানে আর আছে, আর দিয়ে আমরা রাইট বার্নার ব্রাঞ্চ ব্লকের আর দিয়ে মনে রাখবো। এখন দেখি যে এখানে এম, এখানে ডব্লিউ, এখানে ডব্লিউ, এখানে এম। অ্যাকচুয়ালি এটা আমি যদি এটা দিয়ে দেখাই, যে আমরা এখানে কি দেখবো, যে উইলিয়াম মানে হচ্ছে ভি1 এ ডব্লিউ, ভি6 এ এম প্যাটার্ন থাকবে। যদি দেখি এটা হচ্ছে একটা, এটা ভি1, এটা ভি6 এর জন্য, তাহলে ভি1 এ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডব্লিউ প্যাটার্ন, এবং ভি6 একটা এম প্যাটার্ন। তাহলে এইরকম যদি আমরা প্যাটার্ন পাই, আমরা যখন ভি1 থেকে ভি6 এ দেখবো, ভি1 এ দেখবো ডব্লিউ ডব্লিউ প্যাটার্ন, এবং ভি6 এ যদি দেখি এম প্যাটার্ন, তাহলে সেটা লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক বুঝে নিব। আর যদি তার উল্টা থাকে, মানে ভি1 এ এম আর ভি6 এ ডব্লিউ, তাহলে সেটা হচ্ছে, সরি এটা এখানে ভি, এটা যদি দেখি তাহলে এটা একটা এম প্যাটার্ন ভি1, এবং ভি6 এ একটা ডব্লিউ প্যাটার্ন,
তাহলে এটা হচ্ছে আরবিবিপি। আমরা এই এলবিবিপির জন্য যেটা, এটা কিন্তু ইজিলি যেভাবে বোঝাচ্ছে এটা একটু টাফ হচ্ছে, মানে এই প্যাটার্নটা আপনাকে দেখে চিনতে হবে। যেমন এটা হচ্ছে একটা এম, মানে এটা সহজ এম না, এগুলো যেমন এমটা সহজ সুন্দর, এটার এমটা কিন্তু একটু ভিন্ন। এখানে হচ্ছে জাস্ট এটার উল্টাটা ডব্লিউটা এরকম, ঠিক আছে? আর নর্মাল হচ্ছে এই দুটা নর্মাল এরকম থাকবে। তাহলে এটা আরবিবি এলবিবির জন্য। তাহলে উম, আমরা এতক্ষণ চারটা স্টেপ শেষ করেছি। আমরা পঞ্চম স্টেপে চলে এসেছি। এখন আমরা এসটি চেঞ্জ আছে কিনা দেখবো, যে ইসিজি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে এমআই ডায়াগনোসিসের জন্য এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমি এখানে অনেক কথা বলা আছে, আমি এইদিকে পড়ে যাচ্ছি। আমি শুধু একটু জোন গুলা নিয়ে সামান্য কথা বলতে চাই। জোন গুলা নিয়ে কেন কথা বলতে চাই, কারণ এটা কোন ধরনের এমআই, এটা আপনি জোন দেখেই বুঝবেন, মানে ইসিজিলিটের পরিবর্তন দেখেই বুঝবেন যে আসলে কোন ধরনের এমআই। যেমন ইনফিরিয়র এমআই কেন, কখন বলতেছে ইনফিরিয়র এমআই, কখন লেটারাল, কখন অ্যান্টেরোটাল, কখন সেপ্টাল। তাহলে এখানে সেপ্টাল মানে V1 V2 এবং অ্যান্টেরিয়র মানে V3 V4, এই দুইটা লিডকেই কিন্তু বলছে। তাহলে অ্যান্টেরোসেপ্টাল মানে V1 থেকে V4 পর্যন্ত অ্যান্টেরোসেপ্টাল। আর যদি অ্যান্টেরোল্যাটারাল বলি তাহলে 1 AVL যোগ হবে। 1 AVL মানে ল্যাটারাল, মেইনলি 1 AVL ল্যাটারালের জন্য। তাহলে যদি 1 AVL যোগ হয় অ্যান্টেরোসেপ্টালের সাথে, তাহলে অ্যান্টেরোল্যাটারাল বলছে এটাকে। আর ইনফিরিয়র হচ্ছে 2-3 AVF এ যদি আমি ST এলিভেশন পাই। পোস্টেরিয়র মানে ওয়ালে যদি এমআই হয়, তাহলে সেখানে কিন্তু V7 থেকে V9 পর্যন্ত এসটি এলিভেশন থাকে। তাহলে এই V7 থেকে V9 আসলে কি জিনিস, এটা আমি পরে দেখাচ্ছি। আর রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন যদি থাকে, তাহলে V3R এবং V6R এখানে এসটি এলিভেশন থাকে, স্পেশালি V4R। তাহলে এটা কি জিনিস সেটা আমরা বলবো। অ্যাকচুয়ালি এই দুটো হচ্ছে, যদি আমি ইনফিরিয়র এমআই পাই তাহলে আমি দেখবো যে এখানে পোস্টেরিয়র ওয়ালকে ইনভলভ করলো কিনা, অথবা রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আছে কিনা, এটা আমি পরে আলোচনা করবো। আচ্ছা, এবার আসি যে এসটি চেঞ্জের কি কি ধরনের চেঞ্জ হতে পারে। তাহলে এটা একটা হচ্ছে কনভেক্স হতে পারে, সেটা কনভেক্স হতে পারে। এটা স্ট্রেইট আপ স্লোপিং, স্ট্রেইট আপ স্লোপিং হতে পারে, স্ট্রেইট হরিজন্টাল হতে পারে, অথবা স্ট্রেইট ডাউন ডাউন স্লোপিং হতে পারে। এই সবগুলোই কিন্তু এসটি এলিভেশন। এখানে যদি দেখি, তাহলে এখানে যদি আমরা, তাহলে ধরে নিলাম যে আমি এটা কিছুই দেখি নাই, কিছুই জানি না, আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইসিজি ডায়াগনোসিস করতে চাই। তাহলে সবার আগে আমি এভিআর এ দেখবো নাম্বার ওয়ান স্টেপ, যে না ঠিক আছে এটা নেগেটিভ, তার মানে এটা নিয়ে আমার আর কাজ নেই। তারপর আমি টুতে দেখবো, টুতে কি দেখবো, টুতে আমি যেগুলো দেখতাম যে রিদম ঠিক আছে কিনা, হ্যাঁ রিদম ঠিক আছে, এরপর রেট ক্যালকুলেশন করে ফেলবো। যদি আমি এখান থেকে এটুক ধরি, তাহলে 1 2 3 3.5, তাহলে তিনটা স্কোয়ার মানে 100 ছিল, তার মানে আরেকটু কম, মানে 90-র কাছাকাছি হার্ট রেট। তারপর দেখবো পি ওয়েভ আছে কিনা, হ্যাঁ পি ওয়েভ আছে। তারপর দেখবো পি আর ইন্টারভালটা ঠিক আছে কিনা, এখানে পি আর ইন্টারভাল ঠিক আছে। এরপর আমরা দেখবো কিউআরএস কমপ্লেক্স দেখবো। তাহলে এখানে কি এসটি, এই এসটি কিন্তু ইলেভেটেড, তাই এসটি আমরা কিন্তু এখানে দেখার কথা না আগে। তাহলে আমাদের এখানে রিদম স্ট্রিপ দেখা শেষ। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সিস ডেভিয়েশন আছে কিনা সেটা দেখবো। এখানে দুইটাই পজিটিভ, তার মানে এক্সিস ডেভিয়েশন নেই। এরপর আমরা V1 থেকে V6 পর্যন্ত দেখবো। V1 থেকে V6 পর্যন্ত যে এখানে কোনো আমরা যে কিউআরএস কমপ্লেক্সটা কেমন আছে, এগুলো দেখতে, মানে কোনো লেফট ভেন্ট্রিকুলার অথবা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা, বান্ডল ব্রাঞ্চ ব্লক আছে কিনা, এগুলো দেখে নিলাম। এগুলো নাই, এরপর আমরা এসটি চেঞ্জ দেখবো। তাহলে যখন আপনি অনেকগুলো ইসিজি দেখে ফেলবেন ওয়ার্ডে, তখন কিন্তু আর এত কিছু খুঁজতে হবে না আপনাকে, আপনি তাকেই বুঝবেন যে এখানে যেহেতু এসটি চেঞ্জ আছে, তার মানে আগে আমাকে এসটি নিয়েই কাজ করতে হবে। তাহলে এখানে কি কি এসটি চেঞ্জ আমরা দেখতে পাই। তাহলে আমরা যদি এখান থেকে আসি, তাহলে আমরা যদি 1 নাম্বার লিড থেকে শুরু করি, তাহলে ওয়ানের সাথে কার রিলেশন ছিল, এভিএল এর। তাহলে আমরা 1 এভিএল এ যেটা দেখতে পাচ্ছি, এখানে কোনো ইলিভেশন নাই কিন্তু ডিপ্রেশন আছে। আমরা যদি টুতে আসি, তাহলে টু এর সাথে 2-3 এভিএফ আমরা একসাথে দেখবো। কেন 2-3 এভিএফ একসাথে দেখবো, কারণ এটা ইনফেরিয়র লিড নির্দেশ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এসটি এলিভেশন আছে, এখানে এসটি এলিভেশন আছে, এখানে এসটি এলিভেশন আছে। তার মানে এটা একটা ইনফেরিয়র এমআই, ইনফিরিয়র এমআই। এখন এই ইনফিরিয়র এমআই থাকলে আমরা সাথে যে জিনিসটা দেখি, আমরা যদি এটাতে চলে আসি, যে ইনফিরিয়র এমআই যদি থাকে, তাহলে আমরা দেখব যে পোস্টেরিয়র এক্সটেনশন আছে কিনা, অথবা রাইট ভেন্ট্রিকুলার ইনভলভমেন্ট ইনফ্রাকশন আছে কিনা। ঠিক আছে? তাহলে ইনফিরিয়র মানে কি কি অ্যাসোসিয়েশন আরেকবার দেখি, একটা রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আছে কিনা, একটা পোস্টেরিয়র এক্সটেনশন আছে কিনা, আর একটা ব্র্যাডিকার্ডিয়া আছে কিনা, অথবা হার্ট ব্লক আছে কিনা, এটা দেখবো।
তাহলে সাধারণত এমআই এর সাথে হার্ট ব্লক থাকতে পারে, ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে। সেটা দেখেন আমরা এই পরবর্তী ইস্যুতে আমরা অলরেডি আমরা কিন্তু থার্ড ডিগ্রি হার্ট ব্লক দেখেছি, কিন্তু স্টিল ওটার সাথে উদাহরণে দেওয়া ছিল না যদিও। তার মানে হার্ট ব্লক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানি। তাহলে এটা যখনই আমরা ইনফ্লো এমআই পাবো তখন এই জিনিসগুলোর সাথে খুঁজে খুঁজে দেখতে হবে যে আমাদের হার্ট ব্লক আছে কিনা, ব্রেডিকার্ডিয়া আছে কিনা, অথবা আরভি ইনফ্রাকশন আছে কিনা। আরভি ইনফ্রাকশন কিভাবে বুঝবো? যদি এসটি এলিভেশন V1 এও এসটি এলিভেশন থাকে এবং V2 তে এসটি ডিপ্রেশন থাকে, এবং একই সাথে আমরা যদি পোস্টার এক্সচেঞ্জ মানে আরভি ইনফ্রাকশন দেখার জন্য আমরা পরবর্তী চিত্রে দেখাবো যে আমরা 3 নাম্বার লিড, 4 নাম্বার লিড এবং 5 নাম্বার লিড কোথায় বসাবো। সেই 3, 4, 5 এই লিড গুলা বসানোর পরেও যদি আমরা এখানেও এসটি এলিভেশন পাই, তাহলে আরভি ইনফ্রাকশন আছে। যদি না পাই তাহলে আরভি ইনফ্রাকশন নাই, অনলি ফেরোএমআই। তাহলে আর যদি পোস্টার এক্সটেনশন কিভাবে বুঝবো, আমরা সেই ক্ষেত্রে পোস্টারের লিড বসাবো, আমরা ছবিতে দেখাই দিব কিভাবে পোস্টারের লিড বসাতে হয়। এবং সেটার সাথে যেটা একটা এক্সট্রা, কখন পোস্টার এক্সটেনশন আছে এটা ধারণা করবো কখন, যখন আমরা দেখবো V1 থেকে V3 তে স্লো এসটি ডিপ্রেশন আছে এবং টল আর ওয়েভ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করবো যে এখানে পোস্টার এক্সটেনশন থাকতে পারে। আমরা যদি আগের এটা দেখি এখানে, তাহলে আমরা কি কি, এটা যদি আমরা রাইট ওরিয়েন্টেড লিড বসাবো অথবা পোস্ট লিড বসিয়ে দেখবো। আর আমরা এখানে সন্দেহ করবো কখন যে স্টেট ডিপ্রেশন আছে কিনা। V1, V2, V3 তে যদি স্টেট ডিপ্রেশন থাকে তখন আমরা পোস্টার এক্সটেনশন চিন্তা করবো। যাই হোক, তাহলে আমরা একটু এটা যদি দেখি, এটা হচ্ছে পোস্টার লিড কিভাবে বসাবো। তাহলে পোস্টার লিডে যে 4, 5, 6 যে লিড গুলো আছে, এই লিড গুলাতে জাস্ট পোস্টেরিয়রলি জাস্ট স্কেপুলার নিচে হচ্ছে V8, তার আগে V7 এবং V9। যদি এগুলো তো আমরা দেখি, তাহলে এই পোস্টের ওয়ালে যদি আমরা বসাই তাহলে এগুলোতে কি কি পাবো, এগুলোতেও এসটি এলিভেশন পাবো V7 থেকে V9 পর্যন্ত। তাহলে এখানে হচ্ছে এটা 2, 3 AVF, তার মানে এটা একটা ইনফিরিয়র এমআই। 1 AVL এর রেসিপ্রোকাল চেঞ্জ আছে, যে এসটি ডিপ্রেশন আছে, এবং এখানে দেখতে পাচ্ছি V1, V2 এবং V3 এটাতে কিন্তু এসটি ডিপ্রেশন আছে। তাহলে পোস্টার এক্সটেনশনের জন্য কখন কি থাকে, V1, V3 স্লো ডিপ্রেশন থাকে উইথ টল আর ওয়েভ থাকে এখানে। যাই হোক, তাহলে এখানে এসটি ডিপ্রেশন আছে। তাহলে যদি একটা পোস্টারিয়র যদি নাও দেওয়া থাকে, যদি এটা দেওয়া থাকে যে 2, 3 AVF এ এসটি ইলিভেশন আছে এবং V1, V3, V2, V3 তে এসটি ডিপ্রেশন আছে, তাহলে কিন্তু এটা আমাদেরকে বলতে হবে যে ইন অ্যাকিউট ইনফিরিয়র এমআই উইথ পোস্টার এক্সটেনশন। এবার এটা যদি দেখি যে আরভি ইনফ্রাকশন কখন বুঝবো। আরভি ইনফ্রাকশন হচ্ছে V1 যেটা আছে, V1 এ এসটি এলিভেশন থাকবে। V3 যেটা, V3, V4 এবং V5 এই লিড গুলো আমাদেরকে আলাদাভাবে বসাতে হবে। কোথায় বসাবো? হ্যাঁ, চিত্র দিয়েছি, আমি ভালো দেইনি। এইগুলো আমরা আমাদের এই দিকে যে লিড গুলো ছিল জাস্ট উল্টা করে এদিকে বসাই দিতে হবে। তাহলে এই স্পেশালি যদি V4 এ যদি এসটি এলিভেশন থাকে, এটা কিন্তু আলাদা। যদি আপনাকে দেওয়া থাকে আরবি ইনফ্রাকশন থাকে, তাহলে কিন্তু এরকম উল্লেখ করা থাকবে যে V4 আর, মানে রাইট সাইডে, এটা আর ফর রাইট, তাহলে রাইট সাইডে বসানো হয়েছে লিড গুলা, তাহলে কিন্তু আর লেখা থাকবে। তাহলে যদি আমরা V4 এ যদি আমরা স্পেশালি পেয়ে যাই, V3, V4, V5, V4 এ যদি পেয়ে যাই তাহলে আমরা বলতে পারবো যেটা আরভি ইনফ্রাকশন আছে। তাহলে ইনফিরিয়র এমআই উইথ আরভি ইনফ্রাকশন, এগুলো ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমরা স্পেশালি বলতে পারবো। ঠিক আছে। এবার এই এই এটার দিকে যদি তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এসটি চেঞ্জ যদি খুঁজতে চাই, 1 AVL এ নাই, 2, 3 AVF এ নাই, এখানে 2 তে মনে হচ্ছে একটু এলিভেশন আছে। 2 তে এলিভেশন আছে। V1 থেকে যদি আমরা V6 পর্যন্ত দেখি তাহলে দেখতে পাচ্ছি V2 তে এসটি এলিভেশন আছে, V4, V2, V3, V4, V5, V6। তাহলে যদি V1 থেকে V6 পর্যন্ত এরকম এসটি এলিভেশন থাকে, তাহলে এটা এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র বাই। এটাতে যদি দেখি আরেকটা, এখানে 1 এ স্টেলিভেশন আছে, এভিএল এ স্টেলিভেশন আছে, 2 তেও মনে হচ্ছে স্টেলিভেশন, কিন্তু এভিএফ এ নাই, 3 তে নাই। এদিকে V1, V2, V3, V4, V5 এগুলোতেও কিন্তু স্টেলিভেশন আছে। মানে এখানে দেখেন অনেকগুলা লিডে স্টেলিভেশন আছে। 1 এভিএল এ আছে, ভেবেছিলাম যে 1 AVL এর জন্য যেটা
ল্যাটারাল এমআই কিনা, কিন্তু দেখা গেল এখানে 2 তেও আছে, 3 এভিএফ যদিও কম, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে V1 V2 V3 V4 V5 V6 সব করে দেয়। তাহলে যখন দেখা যাবে একটা সিনারিও কিন্তু দেওয়া থাকে অনেক সময়, যদি মানে এরকম পেরিকার্ডিটিস থাকে সেক্ষেত্রে ফিভারের একটা হিস্ট্রি থাকতে পারে। যদি হিস্ট্রি নাও থাকে, যদি দেখেন যে ইউনিভার্সালি এসটি লিমিশন আছে সব জায়গায়, তাহলে সেটা কিন্তু পেরিকার্ডিটিস ডায়াগনোসিস হবে। এবার আমরা দেখব V1 এবং V6। এটা অলরেডি আমরা V1 V6 দেখেছি, এর আগে এটা আলোচনা হয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে আসলে অনেক বড় বড় কিউআরএস কমপ্লেক্স পাচ্ছি, অনেক লার্জ কিউআরএস কমপ্লেক্স, এবং এখানে টিও কিন্তু অনেক লার্জ। কত, যদি এরকম কোনো একটা ইসিজি দেখি, মানে V1 থেকে V6 এর যে মানে এক এক কথা চেস্ট লিডে যদি এরকম একটা ইসিজি দেখি, যেতে এরকম টি ওয়েভ অনেক লার্জ মনে হচ্ছে, এখানে লার্জ মনে হচ্ছে না? হ্যাঁ, লার্জ মনে হচ্ছে। তাহলে সব কত বেশি, যদি 7 স্মল স্কোয়ারের বেশি হয়, তাহলে আমরা এটা হাইপার ক্যালেমিয়া আছে কিনা এটা চিন্তা করব, এটা দেখব। যদি 7 স্মল স্কোয়ার বেশি থাকে, তাহলে এটা হাইপার ক্যালেমিয়াতে টল পিকড টি ওয়েভ পাওয়া যায়। আরো আছে হাইপার অ্যাকিউট এমআইও কিন্তু টল পিকড টি ওয়েভ পাওয়া যায়। এটার ক্ষেত্রে কিন্তু আমরা আহ, মনে হচ্ছে এটা হাইপার ক্যালেমিয়ার জন্য। এখানে কিন্তু আসলে V1 V2 V3 V4 V5 V6, এটা 3, তাহলে তার মানে এটা 2 এটা 1, তাহলে 1 এবং 2 মানে এটা একটা আসলে অ্যাটিপিক্যাল একটা ইসিজি। এটা সাধারণত পরীক্ষার জন্য তত গুরুত্বপূর্ণ না, তারপরেও অ্যাড করে দিয়েছি যে এখানে এসটি চেঞ্জ যদি আমরা দেখতে থাকি V1 V6 এ, তাহলে এখানে V1 V2 তে কিন্তু এসটি এলিভেশন মনে করছে, কিন্তু এর পরের গুলো তার এলিভেশন নাই। তাহলে একটা এসএসজি তে যদি V1 থেকে V3 পর্যন্ত এলিভেশন থাকে, এটাকে ব্রুগাডা সিনড্রোম বলে। যাই হোক, এগুলো আসলে পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমি এতগুলো স্টেপ পার করার জন্য যে ইসিজি গুলা বলেছি, সবগুলো মিলেই কিন্তু আসলে আপনার যদি এটা একটু দেখি, এটা স্টেপ গুলো একটু বলে ফেলি। আহ, আমি প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি, আপনার ওয়ার্ডে প্র্যাকটিস করে দেখবেন এগুলো কারেকশন হয়ে যাচ্ছে। এবং জলিল স্যার যদি অস্কো বই থেকে সলভ করেন, আমার মনে হয় এই টপিক গুলা টাচ করলে আপনি মোটামুটি অনেক কিছু পারফেক্টলি ডায়াগনোসিস করতে পারবেন। দু একটা এক্সেপশনাল ইসিজি আছে, যেটা যারা কার্ডিওলজিতে ক্যারিয়ার করবে তাদের জন্য সেটা গুরুত্বপূর্ণ, আমাদের জন্য তত গুরুত্বপূর্ণ না। যাই হোক, এটা যদি একটু স্টেপ ওয়াইজ, মানে আমি স্টেপ গুলো একটু বলে দিই, স্টেপ আলোচনা বলতে স্টেপ গুলো আমি একটু বলে দিই। তাহলে সবার আগে আমরা এভিআর এ দেখবো, মানে আমি রিভিউ বলতেছি একটু, এভিআর এ দেখবো। এভিআর এখানে নেগেটিভ আছে, তার মানে এটা নিয়ে আমার কাজ নেই। এরপর আমি রিদম স্টেপে চলে আসবো। এখানে আমি দেখতে পাচ্ছি যে রিদম অলমোস্ট নর্মাল রিদম। এরপর আমরা রেট ক্যালকুলেট করে ফেলবো। রেট যদি দেখি, এখানে কিন্তু একটু টেকিকার্ডিয়া মনে হচ্ছে, যে দুইটা আর আর ওয়েভের মধ্যে দুইটা লার্জ স্কোয়ার এবং সামান্য একটু স্মল স্কোয়ার, হয়তো একটা স্মল স্কোয়ার আছে। তার মানে এখানে হার্ট রেট প্রায় 140-এর মতো, মানে টেকিকার্ডিয়া আছে। এরপর আমরা পি ওয়েভ দেখবো, পি ওয়েভ প্রেজেন্ট। পি আর ইন্টারভাল দেখবো, এখানে মনে হচ্ছে না পি আর ইন্টারভাল প্রলং আছে, নর্মালি মনে হচ্ছে। এরপর আমাদের স্টেপ হচ্ছে কিউআরএস কমপ্লেক্স দেখে ফেলা। কিউআরএস কমপ্লেক্সও এখানে ন্যারো মনে হচ্ছে না, নর্মাল, যেহেতু কিউআরএস কমপ্লেক্স হচ্ছে স্মল স্কোয়ার 2 to 3 স্মল স্কোয়ার, 3 স্মল স্কোয়ার যদি বেশি হয় তাহলে হোয়াইট, আর যদি কম হয় 2 তাহলে ন্যারো। এখানে ন্যারো হতেও পারে। যাই হোক, এটা মানে আমরা পরবর্তী স্টেপে আগাই। তাহলে রিদম স্টেপ আমার দেখা শেষ। এরপর আমরা দেখবো অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা। এটা এক পজিটিভ, এভিএফ এ পজিটিভ, তার মানে এটা হচ্ছে অ্যাক্সিস ডেভিয়েশন নাই। এরপর আমরা দেখবো যে এসটি চেঞ্জ আছে কিনা। এসটি চেঞ্জ দেখার জন্য আমরা যেমন 1 এভিএল একসাথে দেখবো, তারপর 2 3 এভিএফ দেখবো, 2 3 এভিএফ দেখবো, এরপর V1 থেকে V6 পর্যন্ত দেখবো। আচ্ছা, আমি এসটি সেগমেন্ট দেখার আগে মনে হয় V1 থেকে V6 দেখার জন্য বলেছিলাম। আচ্ছা, আমরা যদি এগুলো একটু এখানে বিশেষ করে যদি দেখি, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা কিউআরএস কমপ্লেক্স নরমাল, তারপরেরটাই কিউআরএস কমপ্লেক্স কিন্তু মনে হচ্ছে এটা নিচের দিকে বেশি নেমে গেছে, উপরের দিকে কম। আবার পরেরটা কিন্তু কিউআরএস কমপ্লেক্স আবার নরমাল, আবার তারপরে এই যে একটা নরমাল, একটা অল্টার হয়ে যাচ্ছে, আবার একটা নরমাল, একটা অল্টার, এটাকে বলতেছে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। ইলেকট্রিক্যাল অল্টারনেন্স এটা কোথায় পাওয়া যায়? এটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এ পাওয়া যায় অ্যাকচুয়ালি, অথবা কার্ডিয়াক ট্যাম্পোনেটেও এরকম হতে পারে। এটা ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। তাহলে আমরা যদি আমরা যদি স্টেপ বাই স্টেপ এভাবে আগাতে থাকি, যদিও এই ধরনের ইসিজি মানে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স ইসিজি পরীক্ষায় আসার সম্ভাবনা কম। তারপর জাস্ট দেখায় দেওয়া, মানে আমি জাস্ট স্টেপ গুলো দেখালাম,
আপনারা প্র্যাকটিস করবেন আশা করি। হ্যাঁ, কার্ডিয়াক ট্যাম্পোরারি এটা আশা করি আপনারা প্র্যাকটিস করলে ভালো করবেন। আপনাদের জন্য এটা একটা পরীক্ষা। একটু দেখে এটা ডায়াগনোসিসটা কমেন্ট বক্সে লিখে দিয়ে আসবেন। ভালো কিছু বই নিয়ে আসবেন। তো সবার আগে এভিআর এ নেগেটিভ থাকলে নরমাল, পজিটিভ থাকলে টেস্টোকার্ডিয়া অথবা রিভার্স লিম্বিক। এরপরের স্টেপগুলো আমাদের লিড টু এর দিকে তাকাবো। সবার আগে দেখবো রিদম, তারপর দেখবো রেট, তারপর দেখবো পি ওয়েভ, এরপর পি আর ইন্টারভাল দেখবো, এরপর কিউআরএস কমপ্লেক্স দেখবো এবং okay, সেখানে যদি কিউটি ইন্টারভালও দেখতে পারি। আহ, এগুলো দেখা মানে শেষ। তারপর আমরা এক্সিস ডেভিয়েশন দেখবো। এক্সিস ডেভিয়েশন ফোর্থ স্টেপ এবং থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ হচ্ছে আমরা V1 এবং V6 পর্যন্ত দেখবো। এখানে আমরা মেইনলি যে জিনিসগুলো দেখতে চাবো সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স দেখলাম, এরপর হচ্ছে ব্রুগাডার সিনড্রোম আছে কিনা এটা দেখলাম, তারপর হচ্ছে হাইপার ক্যালিমিয়ার ইসিজি, টল পিক টি ওয়েভ আছে কিনা এগুলো দেখবো। আর স্টেপ 5 হচ্ছে এসটি চেঞ্জ দেখবো, মানে এমআই ডায়াগনোসিসের জন্য যে কোন জোন কি ইনভলভ করতেছে সেই জোন অনুসারে। এবং লাস্ট স্টেপ হচ্ছে এগুলোর বাইরে আর কিছু আছে কিনা সেটা শুধু একবার চোখ বোলানো। মানে একবার চিন্তা করা যে কয়েকটা ইসিজি দেখিয়ে দিলাম, যেহেতু পরীক্ষা ব্যাপার এই জন্য দেখা দেওয়া একটা ব্রুগাডার সিনড্রোম, কার্ডিয়াক ট্যাম্পোনেট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা আহ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।